তো আজকে আমরা ডায়নামিক্স এর বিভিন্ন প্রবলেম আলোচনা করব, আর যদি কিছু নতুন বলার থাকে সেটাও বলে নেব। অর্থাৎ ডায়নামিক্সটা আমরা আজকে শেষ করব। আর তোমাদের বলে রাখি, আমরা মূলত ডায়নামিক্স অফ এ পার্টিকেল এই জায়গাটার উপরেই বেশি জোর দিয়েছি বা দিয়ে থাকবো, যার মধ্যে আমাদের একেবারে শুরু থেকে যদি ভাবি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, মোশন ইন এ স্ট্রেট লাইন, তারপর আমাদের মোশন, সিম্পল হারমোনিক মোশন, এছাড়াও মোশন ইন টু ডাইমেনশন, কার্টেসিয়ান, পোলার এবং সেন্ট্রাল অরবিট, তারপর আমরা প্ল্যানেটরি মোশন, এই জায়গাগুলোর উপরে জোর বেশি দিয়েছি। তাছাড়াও আমাদের আরো একটা ছিল যে কলিশন অফ ইলাস্টিক বডিজ, এই জায়গাগুলোর উপরে সব থেকে বেশি জোর দেব। তারপর আমরা যে জায়গাগুলোর উপরে আলোকপাত করেছি তার মধ্যে রয়েছে আমাদের রিজিড ডায়নামিক্স এর মধ্যে মোমেন্ট অফ ইনার্সিয়া। তোমাদের গতদিনেও বলেছিলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়ার উপরে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন বডির জন্য আমরা সেটা মনে রাখার চেষ্টা করব, বা রাউথ প্রিন্সিপালের মাধ্যমে আমরা সেটা লেখার চেষ্টা করব। সেটা কোনো স্ফেরিক্যাল কোনো বস্তু হতে পারে, সেটা কোনো রড হতে পারে, সেটা কোনো থিন ইউনিফর্ম ল্যামিনা হতে পারে, যে যেমন থাকবে, প্লেট হতে পারে। তার উপরে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বা প্রোডাক্ট অফ ইনার্সিয়ার উপরে আমরা কিছু প্রবলেম আলোচনা করেছি। সাথে এই মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে আমরা থিওরিম অন প্যারালাল অ্যাক্সিস আলোচনা করেছি। মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকলে বাকি কোন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা হয় কিভাবে, সেটাও আমরা জেনেছি। হ্যাঁ বল। হ্যাঁ, ক্লাস শুরু করছি, পরে কথা বলে নেবো। কিছু বলবি? বলে না, বলে না, কিছু বলো। হ্যাঁ, তো সেখানে আমাদের অ্যাক্সিস গুলোর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকলে কোন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে সেটাও আমরা জেনেছি। এছাড়াও মোমেন্টাল ইলিপসয়েডের উপরে থিওরিটিক্যাল কিছু আলোচনা করেছি এবং পার্টিকুলার দুটো প্রবলেম আলোচনা করেছি, যে তার ক্ষেত্রে মোমেন্ট অফ কি বলে আমাদের ইলিপসয়েড, মোমেন্টাল ইলিপসয়েড কি হবে ইকুয়েশনটা, সেটাও জেনেছি। তারপরে আমরা যেটা আলোচনা করেছিলাম, ফ্রিকশনের অংশ আলোচনা করেছিলাম। কোন ক্ষেত্রে আমাদের স্ফিয়ার যদি রোল করে, তো সেক্ষেত্রে রোলিং বা স্লাইডিং এর ক্ষেত্রে কন্ডিশন কি হবে, বিশেষ করে আমাদের ফ্রিকশন দিয়ে, সেটা আলোচনা করেছিলাম। এছাড়াও মোমেন্ট, মোমেন্ট অফ মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি তারা যে কনজার্ভ করে সেই জায়গাটাও আলোচনা করেছি। সাথে গতদিনে আমরা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ফর্মুলা জেনেছি। এছাড়াও আমাদের স্ট্যাটিক্স এর মধ্যে আমরা টু ডাইমেনশনাল মোশনের কথা তো বলেইছি গতদিনে। আর আর একটা অংশের কথা বলেছিলাম যে থ্রি ডাইমেনশন, আর একটা বলেছিলাম ডি আলবার্ট প্রিন্সিপালের কথা। এবং সাথে আমাদের থ্রি ডাইমেনশনাল যেটা রয়েছে, থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে দেখো, থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে সমস্ত প্রবলেম গুলো বড় হয়ে যায়, সেই জন্য আমরা একটু অ্যাভয়েড করেছিলাম। এবার বড় হয়ে গেলেও ওখানে কিছু কিছু মানে ছোট প্রবলেম হয়তো তৈরি করলে করা যেতে পারে। অ্যাস্থেটিক সেন্টার, অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়াম দিয়ে যে প্রবলেম গুলো আছে, বা লাইন অফ অ্যাকশন, বা কখন আমাদের কি বলে ওটাকে, আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবে, সেই ইকুইলিব্রিয়াম পজিশন বের করা, সেই জায়গাগুলো আছে একটুখানি থ্রিডির জন্য। মানে থ্রি ডাইমেনশনাল যেটা রয়েছে, থ্রি ডাইমেনশনাল মোশন, সেটা আমি হয়তো একদম অ্যাভয়েড করেছি, বা সেটা একদম প্রবলেম আমরা করিনি। কিন্তু তাছাড়াও আমরা আরেকটা জিনিস করেছিলাম গতদিনে, সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালাইসিস। যে কখন কোনো বডি বা দুটো বডি যদি কন্ট্যাক্টে থাকে, তো তাদের মধ্যে যে কখন স্টেবল হচ্ছে, কখন আনস্টেবল হচ্ছে, তার উপরে আমরা তিনটে কন্ডিশনের কথা বলেছিলাম। বিশেষ করে আমাদের যদি দুটোই স্পেরিক্যাল বডি হয়, বা একটা স্পেরিক্যাল হলো অন্যটা স্পেরিক্যাল হলো না, অন্য কোনো কিউবিক্যাল বা প্যারালেলোগ্রাম টাইপের কোনো বডি থাকলো, অর্থাৎ যেটা কিনা কন্ট্যাক্টটা একটা প্লেন হলো, সেই ধরনের প্রবলেম করেছিলাম। রকিং, তোমার কি বলে ওটাকে জানো, দুটো যদি আননোন ফিগার হয় বা আননোন বডি হয়, তার ক্ষেত্রে আমরা রেডিয়াস অফ কার্ভেচার ইউজ করে করেছিলাম। এছাড়াও রকিং স্টোনের উপরে প্রবলেম আলোচনা করেছিলাম। শুধুমাত্র আমি অ্যাভয়েড করেছি থ্রি ডাইমেনশন। এবারে আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে সমস্তর ওপরে টুকটাক কিছু ভালো ভালো ইম্পর্টেন্ট প্রবলেম গুলো আলোচনা করবো, এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এর মাঝে তোমরা করতে পারো, তারপর আমি আমার আলোচনা শুরু করবো। বলো, কারো কিছু থাকলে বলো, শুনছি আমি। আমরা তো ডায়নামিক্সটা নিয়ে অনেকগুলো দিনই কাটালাম। কি হলো, কারো কোনো কোশ্চেন নেই? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, বলছি। কিছু কোশ্চেন নেই? হ্যাঁ বলো। হ্যালো স্যার,
বলছি স্ট্যাটিক্স থেকে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে? স্ট্যাটিক্স থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, তারপর আমরা করলাম স্টেবিলিটির ওপরে, স্টেবল আনস্টেবলের ওপরে। আর একটু অংশ আছে মোশন ইন 3 ডাইমেনশন, সেটাও দেখতে হতে পারে। ওখানে মোশন ইন 3 ডাইমেনশনের মধ্যে কয়েকটা টার্ম আছে আর কি, পিচ অফ দ্য রেঞ্জ, বা কখন ইকুইলিব্রিয়াম হবে, হ্যাঁ, যখন রেজাল্টেন্টটা জিরো হবে বা মোমেন্টটা জিরো হবে, সেই যে কন্ডিশনের উপরে দু একটা প্রবলেম আছে। না বলো? একটা প্রবলেম ছিল বলো। এখানে, ছিল যে ইফ দ্য পাথ অফ এ পার্টিকেল বি আর ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে ট্রান্সভার্স এ ট্যান ভেলোসিটিটা থিটা বের না, করতে হবে। ট্যান থিটা না, এ আর ই টু ইকুয়াল দি টু পাওয়ার ট্যান থিটা। এ ট্যান থিটা আচ্ছা, হুম। আর ইকুয়াল টু, তাহলে এখান থেকে ট্রান্সভার্স ভেলোসিটিটা বের করতে বলছে। তার মানে তোমার রেডিয়াল ক্রস রেডিয়াল ভেলোসিটিটা চেয়েছে, ঠিক আছে? ট্রান্সভার্স ভেলোসিটি মানে হচ্ছে ক্রস রেডিয়াল, রেডিয়াল ভেলোসিটি আমরা রেডিয়াল ভেলোসিটি বলে থাকি, আর ক্রস রেডিয়াল ভেলোসিটিটাকে অনেক সময় ট্রান্সভার্স ভেলোসিটিও বলা হয়। তো আমাদের ক্রস রেডিয়াল ভেলোসিটিটা কি হয়? ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে আর ডি থিটা বাই ডিটি। তো আর ডি থিটা বাই ডিটি হয়, তো আর ইকুয়াল টু আছে, তাহলে ডি থিটা বাই ডিটি হয়, তাই তো? তো এটা তো আমাদের আর ইকুয়াল টু রয়েছে, তাহলে ডি আর বাই ডি থিটা পাচ্ছি। ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কয়ার থিটা। এটা আমরা পেলাম ডিআর বাই ডি থিটা। আচ্ছা, আমার দরকার আর ডি থিটা বাই ডিটি, আর ইন্টু ডি থিটা বাই ডিটি আমার দরকার, তাহলে আর ইন্টু ডি থিটা বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি। ডিআর বাই ডিটিটা আসলে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, কিন্তু সেটাও তো নেই এখানে, শুধু এইটুকুই দেওয়া আছে, পাথ অফ দ্য পার্টিকেল আর ইকুয়াল টু এ ট্যান থিটা। হ্যাঁ স্যার, এটাই তো আছে, এরকমই কয়েকটা প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে এটা এরকম একটা। অসুবিধা কিছু নেই, শুনছি না। তো এটা যদি হয় আর ডি থিটা বাই ডিটি যেহেতু দরকার, আর ইন্টু ডি থিটা বাই ডিআর, এটা তাহলে উল্টে যাবে, 1/s(x²θ), s(x²θ) ইন্টু ডিআর বাই ডিটি। ডিআর বাই ডিটি মানে হচ্ছে ইউ, মানে আমাদের যেটা রেডিয়াল ভেলোসিটি। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে আর বাই এ ইন্টু sec²θ সমান 1 প্লাস tan²θ ইন্টু রেডিয়াল ভেলোসিটিটা রাখলাম, তাহলে আমরা পেতে পারি দিস ইজ ইকুয়াল টু, আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে পারি, কিংবা আর বাই এ ইন্টু 1 প্লাস ট্যান থিটা মানে হচ্ছে আর বাই এ, আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ইউ, তাহলে এ আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু ইউ। কিরকম রেজাল্ট, কিরকম আছে, অপশন কেমন আছে? এটা অ্যান্সার আছে, ডিনোমিনেশন আছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ও, তার মানে ল অফ ফোর্স চেয়েছে। না না, এখানে ট্রান্সভার্স ভেলোসিটিটাই চেয়েছে। ট্রান্সফার্স ভেলোসিটি কার সাথে ভ্যারি করে সেটা বলেছে নাকি? হ্যাঁ, অপশন গুলো আছে, এক নম্বর আছে কনস্ট্যান্ট, তারপরে জিরো, তারপরে আছে প্রপোর্শনাল টু আর, তারপরে আছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। অপশন আচ্ছা এগুলো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দাঁড়াও দেখি, আর একটু চেঞ্জ করি, আর একবার করে দেখি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ভেলোসিটি মানে আর ডি থিটা বাই ডিটি, এটি আমরা জানি, আর ডি থিটা বাই ডিটি। তাহলে আর ডি থিটা বাই ডিটি, তাহলে ডি থিটা বাই ডিটি যদি আমরা পেতে চাই, এখানে তো আমার অ্যাকচুয়ালি ডিআর বাই ডিটি যদি করি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিটি, এটা আমরা পাচ্ছি। তো যদি আর পেতে হয়, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, আর কিছু বলা উচিত ছিল যে রেডিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট বা কিছু, আমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে এগোচ্ছি। তো কে ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। তো ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কে বাই এস এক্স স্কোয়ার থিটা, এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিটি, তাহলে আর ডি থিটা বাই ডিটি, তাহলে আর ডি থিটা বাই ডিটি বসানো মানে আর ডি থিটা বাই ডিটি, তাহলে কে আর বাই এস এক্স স্কোয়ার থিটা, এস এক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা, তার মানে এটাই তো আসবে, এ আর বাই 1 প্লাস আর স্কোয়ার। আমরা তো এখান থেকে কিছু আর কে সেপারেট করতে পারছি না, 1 বাই আর বা 1 বাই আর স্কোয়ারের আকারে তো আনতে পারছি না, বুঝতে পারলে? কোন বইতে আছে প্রবলেমটা?
কোনো বই আছে? হ্যাঁ, ও, তপতিতে। তপতিতে। ম্যাথামেটিক্স এনক্লোসাইফারি আছে না, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তোমার যেটা এমসিকিউ বইটা বলছি এলিমেন্ট ওটা? 12 যেটা। হ্যাঁ, ও, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তোমার দেখো কোশ্চেনটার মধ্যে দুটো জিনিস আছে। এক নম্বর, তোমার ওখানে যেটা ট্রান্সভার্স কথাটাতে আমার আপত্তি আছে। যদি ট্রান্সভার্স বলা থাকে তাহলে সেক্ষেত্রে এরকম আমাকে একটু আরেকটা ক্রস। প্রবলেম আছে। হ্যাঁ, এরকম আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে এরকমই আরেকটা প্রবলেম আছে, ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল আছে, মানে আর ইকুয়াল টু এ ই টু হ্যাঁ, দি সেটা পাওয়ার তো এন হয়ে থিটা যাবে, আছে। সেটা তো তোমার হয়ে যাবে। সেটা তোমার আর ইকাল টু ই টু দি পাওয়ার এ থিটা, কিন্তু এখানে তো এ ট্যান থিটা বলছো না। আর একটা কি আছে বলো? আর ইকাল টু, আচ্ছা আর ই টু ইকাল দি টু এ পাওয়ার ট্যান থিটা আছে মনে হচ্ছে। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, দাঁড়াও আমি দেখছি। ওটা আছে মনে হচ্ছে আর ইকাল টু এ ট্যান থিটা। আমি কোথাও ক্যালকুলেশন ভুল করছি, দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। আছে সম্ভবত, আমার কোশ্চেনটা খুব মনে পড়ছে, দাঁড়াও। তোমার ওটা এতে তো ট্রান্সফার ভেলোসিটি চেয়েছে, বলে দিচ্ছি দাঁড়াও। আজকে তো প্রবলেমই আলোচনা হবে, অত প্রবলেম বলেছো, ভালো করেছো। জাস্ট এ মিনিট, হচ্ছে আমি দেখেছি প্রবলেমটা কনস্ট্যান্ট মনে যেটা হচ্ছে। ছিল। হুম হুম হুম। ও, তুমি পরের প্রবলেমটা বলছো, আমি পরের প্রবলেমটা যাচ্ছি না, আমি জাস্ট ওই আগেরটাতেই, তোমারটাতেই আছি। আর ইকাল টু এ ট্যান থিটা। আচ্ছা, ওটা সেন্ট্রাল অরবিট দিয়ে করা যায় না? সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে ল অফ ফোর্সিং কিন্তু ছিল ওটা। মোশন ইন প্লেন কার্টেসিয়ান, প্লেন কোঅর্ডিনেট কার্টেসিয়ান প্লেন, দেখছিলাম। আর ট্যান থিটাটা খুব পরিচিত আমার মনে হচ্ছে, যেন আমি দেখেছি, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বলতে থাকো, আবার যদি মনে চলে আসে আমি বলবো। আর একটা কি বললে? আর ইকাল টু এ ই টু দি পাওয়ার এম থিটা উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। তারপর ওটা দেন কি দেখাতো? ফাইন্ড দা, ওখানেও বলছে ট্রান্সভার্স ভেলোসিটি, তারপরে অপশন দেওয়া আছে কনস্ট্যান্ট, জিরো, প্রপোর্শনাল টু আর, প্রপোর্শনাল টু, এখানে থিটা লেখা আছে। হুম, ওটা তোমার কি বলে, তোমার ট্রান্সভার্স ভেলোসিটিটা কনস্ট্যান্টই হবে। আমি হ্যাঁ, দেখাচ্ছি, ওটা কনস্ট্যান্টই পেয়েছি। আছে। ওটা আছে, ওটা হয়ে যাবে, ওটা পেয়ে গেছি। কিন্তু আর ট্যান থিটাটাও আছে সম্ভবত, আমি একটু দেখে নিয়ে তোমায় বলছিলাম। খুব পরিচিত মনে হচ্ছে আর ট্যান থিটা, আর ইকাল টু এ ট্যান থিটাটা দেখেছি, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। উম, আর একটা আছে। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডটাই করছি। তোমার যেটা যেটা দ্বিতীয় কোশ্চেন ছিল সেটাই করছি প্রথমে। কি কনস্ট্যান্ট? কোনটা কনস্ট্যান্ট নেই? আটটা কি কনস্ট্যান্ট? অপশনটা আছে, আমি বলছি আটটা কি আমরা কনস্ট্যান্ট ভাববো? এ না, ই টু আটটাকে দি পাওয়ার এম কনস্ট্যান্ট থিটা ভাবো না, আছে, কনস্ট্যান্ট ভাবো না। ই টু দি পাওয়ার এম তুমি থিটা। sorry, তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে এম থিটা আছে না? হ্যাঁ, এম থিটা আছে, তাহলে ডিআর বাই ডিটিটা কত হচ্ছে? এ এম ই টু দি পাওয়ার এম থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, এটা পাচ্ছি আমরা। আচ্ছা, এবারে রেডিয়াল ভেলোসিটি যদি বলি, আমি সবগুলো বের করছি। রেডিয়াল যদি বলি, রেডিয়াল ভেলোসিটি, তাহলে রেডিয়াল ভেলোসিটিটা কি হবে না? রেডিয়াল ভেলোসিটিটা হচ্ছে ডিআর বাই ডিটি হয়। তাহলে ডিআর বাই ডিটি যেহেতু হচ্ছে, এই যে এ ইন্টু ই টু দি পাওয়ার এম থিটাটা থেকে আর বসিয়ে দিচ্ছি, তাহলে আমার এম আর ইন্টু ডি থিটা বাই ডিটি, এটা হলো রেডিয়াল। আচ্ছা, তোমার দরকার হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি। তো ক্রস রেডিয়াল ভেলোসিটি মানে আর ডি থিটা বাই ডিটি, ঠিক আছে? তো তার আগে আমাদের কতগুলো জিনিস একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে ভি হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তো ভি যদি রেজাল্টেন্ট ভেলোসিটি হয়, রেজাল্টেন্ট ভেলোসিটি মানে হচ্ছে ডিআর বাই ডিটি, অর্থাৎ আমাদের রেডিয়াল ভেলোসিটির বর্গ প্লাস আর ডি থিটা বাই ডিটি, অর্থাৎ ক্রস রেডিয়াল ভেলোসিটির বর্গ হয়ে থাকে, এটা হয়ে থাকে। তো এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে ডিআর বাই ডিটি তো আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি। ডিআর বাই ডিটি বসিয়ে দিচ্ছি, এম স্কোয়ার আর স্কোয়ার, মানে এটা এম আর থিটা ডট, এম স্কোয়ার আর স্কোয়ার ডি থিটা বাই ডিটির হোল স্কোয়ার বা থিটা ডটের হোল স্কোয়ার, একই ব্যাপার, প্লাস এখানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটির হোল স্কোয়ার। তো এই জায়গাটা যদি দেখি আমরা, আর স্কোয়ারটা বাইরে কমন আসছে, তো আর স্কোয়ারটা বাইরে এলে পারে আর হচ্ছে, তাহলে আর ইন্টু
রুট ওভার অফ এম স্কোয়ার কিন্তু আরেকটা জিনিস দেখো ডি থিটা বাই ডিটির হোল স্কোয়ার আছে, তাহলে আর ইন্টু ডি থিটা বাই ডিটিটা বাইরে এলো, আর ইন্টু ডি থিটা বাই ডিটিটা বাইরে এলো, তো থেকে যাবে আমার কি না 1 + m²। এই পর্যন্ত থাকলো। এবারে আমাদের যেটা দরকার, আচ্ছা রেডিয়াস আমি সবগুলো বের করছি, আমি রেডিয়াল ভেলোসিটি বের করেছি, আমি তারপর বের করেছি এখনো ক্রস রেডিয়ালটা আমার দরকার, আমি রেডিয়ালটা বের করেছি এবং আমি ভেলোসিটি অর্থাৎ রেজাল্টেন্ট ভেলোসিটিটা বের করে নিয়েছি। এরপর আমি একটা কাজ করছি যে তাহলে এখান থেকে এই অংশটা তাহলে কি হচ্ছে আর ডি থিটা বাই ডিটি ইজ ইকুয়ালস টু এই অংশটা দিকে ভাগ হয়ে যাবে, তাহলে ভি বাই রুট ওভার অফ 1 + m²। এটা পেলাম আর ইন্টু ডি থিটা বাই ডিটি। ওকে, এবার দেখো। হ্যাঁ স্যার হয়ে যাবে, ভিটা কনস্ট্যান্ট বলা আছে, হ্যাঁ, ভেলোসিটিটা কনস্ট্যান্ট বলা আছে, তাহলে তো হয়ে গেল। কনস্ট্যান্ট হয়ে গেল। তো কনস্ট্যান্ট হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, তোমার ডি থিটা বাই ডিআর বাই ডিটিটা কি ছিল, ডিআর বাই ডিটি ছিল এম ইন্টু আর ডি থিটা বাই ডিটি। তো আর ডি থিটা বাই ডিটি তো তোমার হচ্ছে ভি বাই 1 + m² পেয়ে গেলাম, ভি বাই 1 + m² পেয়ে গেলাম, এটা থাকলো। তো তোমার দরকার কি, ভেলোসিটি অ্যালং পারপেন্ডিকুলার লাইন, মানে তোমার ট্রান্সভার্স ভেলোসিটি দরকার। তো ট্রান্সভার্স ভেলোসিটি মানে আর ইন্টু ডি থিটা বাই ডিটিটাই তো দরকার। তো আমার তো এইখানেই তো কনস্ট্যান্ট হয়ে গেল, আর দরকার নেই কোনো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ট্রান্সভার্সটা তো চেয়েছে, ট্রান্সভার্স চেয়েছে মানে হ্যাঁ এইখানে রেজাল্টের নিয়ে করে কাজ করতে হবে, এটা বুঝতে পারি, রেজাল্টের নিয়ে। আর এটা কিন্তু নিয়ে করতে হবে, এখানে নাহলে আসবে না। আচ্ছা, আর বলো, আমি ট্যান থিটাটা কেন পাচ্ছি না তাই ভাবছি। প্রবলেমটা দেখা প্রবলেম, বাট ঠিক আছে, আর কি আছে বলো, নাহলে আমি ধরি। বলতে থাকো সমস্যাগুলো বলো, বললে সবারই সমস্যা, বলছে না কেউ, চুপচাপ বসে আছে তো। ডাইনামিক্সটাকে বাদ দিলে হবে, ডাইনামিক্সটা তো করতে হবে। কঠিন কঠিন করে চিৎকার করলে কি আর হবে? আজকে তাড়াতাড়ি বলবে, আমি হয়তো বেশিক্ষণ থাকবো না, ঘন্টা খানেক থাকবো আর কি, আমাকে একটু বেরোতে হবে একটা জায়গায়। আর একটা প্রবলেম আছে, এরকম একটা দিয়েছে, if the radial velocity is proportional to if the radial velocity is proportional to transverse velocity, if the radial velocity is proportional to the transverse velocity, then the equation of the path, then the path of the particle, then path of the particle path of the particle is r equal to some constant into a to the power k theta, মানে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল এইভাবে আমি দিয়ে দিতে পারি। ইজ অপশন এ প্যারাবোলা, অপশন বি হাইপারবোলা, অপশন সি ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, স্পাইরাল বা অপশন ডি নান বা স্পাইরালও দিতে পারি, শুধু স্পাইরাল আমরা দিতে পারি। তো কিছুই না, রেডিয়াল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি। তো রেডিয়াল ভেলোসিটির এক্সপ্রেশন আর ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্স ভেলোসিটির এক্সপ্রেশন জানলেই হবে। তো dr বাই ডিটি ইজ ভ্যারিজ অ্যাজ আর ডি থিটা বাই ডিটি, এটা আমাদের দেওয়া আছে। তো কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন থেকে তুলতে গেলে dr বাই ডিটি ইকুয়াল টু কে ইনটু আর ডি থিটা বাই ডিটি হবে। তো বোথ সাইড থেকে ডিটি বাদ চলে গেল, তাহলে আর dr ইকুয়াল টু কে আর ডি থিটা। এই আরটাকে নিচে নামিয়ে দাও, তাহলে dr বাই আর অর্থাৎ ইন্টিগ্রেশন যদি আমরা করি লগ আর সমান কে থিটা প্লাস লগ সি নিয়ে নিতে পারি। তো লগ সি নিলে পাশে চলে লিখতে হবে লগ অফ আর বাই সি, আর বাই সি ইকুয়াল টু কে থিটা, তাহলে আর বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে থিটা, আর আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা, সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি। এটা একটা ব্যাপার গেল। এবারে কতগুলো এমসিকিউ প্রবলেম আমি তুলে দিচ্ছি, তোমরা সেগুলো দেখবে। তোমাদের আমি দেবো কিছু প্রবলেম বলেছি, বা বই ধরে লিখে দেবো। আচ্ছা, উফ,
একটা বড় প্রবলেম আছে। আচ্ছা, তার আগে একটা ছোট প্রবলেম দেই। এটা এই তুমি যেটা এক্ষুনি বললে ঠিক এই ধরনেরই, যে ইফ এ পার্টিকেল describes a curve r equal to a into e to the power k theta under a central force towards the pole, then the law of force bracket P by F is option A P varies as 1 by R, option B P varies as 1 by R square, option C P varies as 1 by R cube, option D P varies as R cube. এটা একটু দেখবে, ঠিক আছে? তো আর ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার k থিটা দেওয়া আছে, সেখান থেকে লজ অফ ফোর্সটা বের করতে হবে। আচ্ছা, আর একটা প্রবলেম, এ পার্টিকেল, এটা একটু বড় প্রবলেম বাট রেজাল্টটা খুবই সুন্দর। আমাদের যে দত্ত জানার বই আছে তাতেও হয়তো করে দেওয়া আছে, আমি পেজ নাম্বার উল্লেখ করে দেবো। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ইন এ মিডিয়াম whose resistance is proportional to the cube of the velocity and no other force acted on the particle. No other force acted on the particle. While the velocity, অনেক বড় প্রবলেম, velocity diminishes v1 to v2, তার মানে পরিবর্তন হচ্ছে বা কমছে, v1 থেকে v2 তে যাচ্ছে। the particle traverse মানে অতিক্রম করা, traverse a distance d in t, then d by t is বলে চারখানা অপশন দেওয়া আছে। অপশন এ v1 plus v2 by 2 v1 v2, option B 2 v1 v2 by v1 plus v2, option C v1 minus v2 by 2 v1 v2, option D 2 v1 v2 by v1 minus v2। তাহলে গেলে একটা পার্টিকেল প্রজেক্ট করা হচ্ছে, যার রেজিস্ট্যান্সটা কি হবে না প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ভেলোসিটি, ভেলোসিটির সাথে ঘনক মানে ভেলোসিটির ঘনের সাথে ভ্যারি করবে রেজিস্ট্যান্সটা, অর্থাৎ ভি কিউবের সাথে ভ্যারি করবে। মানে আমরা রেজিস্ট্যান্সটাকে ভাবতে পারি যে কে ভি কিউব, এবং অন্যান্য কোনো যে ভেলোসিটি, অন্যান্য কোনো যে ফোর্স এখানে কাজ করছে না। এবং কি হচ্ছে না, এর ফলে পার্টিকেলটা v1 গতিবেগ থেকে কমে গিয়ে v2 গতিবেগ হয়ে গেল। তাহলে টি টাইমে যদি সেই পার্টিকেলটা ডি দূরত্ব অতিক্রম করে টি টাইমে, তাহলে ডি বাই টি এই রেশিওটা কত হবে? এটা তোমাদের দত্ত জানার বইতে আছে, আমি দেখে বলছি, পেজ নম্বর বলছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এটা একটা ভালো প্রবলেম। এটা আমি সম্ভবত আমাদের এতে ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। বড় প্রবলেম হলে ওটা বুঝিয়ে সেখানে ভিডিও করে দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, বা আমি লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো। এটা ওই রেজিস্টিং মিডিয়ামের প্রবলেম। আমরা এই অংশটাও সেইভাবে অতটা গুরুত্ব দেখো না, এখানে সব প্রবলেম বড় বড়। এখন যদি অ্যান্সারটাকে টুকে দিয়েছে বলে আলাদা কথা, নাহলে এখানে সমস্ত প্রবলেমই হচ্ছে বড় বড় প্রবলেম। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 436, দত্ত এন্ড জানা,
যদি না থাকে বলবে, আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো ছবিটা তুলে। দত্তন জানা এক্সাম্পল 3 তে করে দেওয়া আছে, এটা এক্সাম্পল 3 তে। বেশ ভালো এবং বড় প্রবলেম। অ্যাকচুয়ালি ওখান থেকে আরো একটা প্রবলেম তোমাদের করা যেতে পারে। আমি এখানে যদি চেঞ্জ করে দিই, আর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে, যে এ পার্টিকেল অফ মাস এম, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ছিল, এখানটা আমি একটু চেঞ্জ করে দেবো যে এ পার্টিকেল অফ মাস এম, a particle of mass m is projected vertically upward, যা লেখা নেই তাও বলতে পারি vertically upward in the medium whose resistance is proportional to the cube of the velocity ছিল। এখানে বলা হচ্ছে whose resistance being, whose resistance is mk times of the velocity, অর্থাৎ ভেলোসিটির mk গুণ। তাহলে কি হবে, then the greatest height attained by the particle, then the greatest height attained by the particle is, বলে অপশন গুলো মনে রাখবে এইভাবে, ভি স্কোয়ার বাই জি, এটা হচ্ছে কারেক্ট অপশন, ল্যামডা মাইনাস লগ অফ 1 প্লাস ল্যামডা, অপশন বি ভি স্কোয়ার বাই জি ইন্টু ল্যামডা মাইনাস লগ অফ 1 প্লাস ল্যামডা, এখানে 1 মাইনাস করে দিলাম, অপশন সি ভি স্কোয়ার বাই জি ল্যামডা প্লাস লগ অফ 1 মাইনাস ল্যামডা, অ্যান্ড অপশন ডি নান। এইভাবে করে দিলাম। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। এটা তোমরা পেয়ে, অ্যাকচুয়ালি কিছু নেই এখানে, এখানে রেজিস্ট্যান্সটা যেহেতু আমাদের বলে দিয়েছে ভেলোসিটির এম কে গুণ, তাহলে এম কে ইন্টু ভি, এটা হচ্ছে ভেলোসিটির, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তার মানে ভি যদি ভেলোসিটি থাকে, মানে আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা। তাহলে যখন আমি পার্টিকেলটাকে প্রজেক্ট করব, প্রজেক্ট করা মানে আমাদের তো অ্যাসিলারেশনটা ক্যালকুলেশন করতে হবে। তো সেই অ্যাসিলারেশন অর্থাৎ ডিভি বাই ডিটি, সেই ডিভি বাই ডিটিটা কি হবে, যখন আমরা উপর দিকে প্রজেক্ট করছি তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনটাকে আমরা নেগেটিভ হিসাবে নেব, তো মাইনাস জি, এবং সেখানে যে বাধাটা, যে রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে এম কে ইন্টু ভি, তাহলে মাইনাস এম কে ভি, এটাই হবে আমাদের আসলে ডিভি বাই ডিটি। এখান থেকে এবার আমাদের অ্যাপ্রোচ করে করে ক্যালকুলেশন করতে হবে, এবং হাইয়েস্ট যে হাইটটা অর্থাৎ যেখানে গিয়ে পৌঁছাবে, তোমরা তারও একটা ফর্মুলা জানো, যে যে উচ্চতাটা অ্যাটেন্ড করে, মানে সব থেকে বেশি যে উচ্চতাটা, সেটা ইন জেনারেল একটা ফর্মুলা আছে, কিন্তু পার্টিকুলার যখন আমরা প্রবলেম করব তখন সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ওই যে হাইয়েস্ট উচ্চতাটা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এবং তার জন্য যে সময় লাগছে সেই আমরা জেনারেলি এক্স হাইট ধরে নেবো, এবার সেই এক্সটাকে কি করবো, ইন্টিগ্রেট করে দেবো ফ্রম 0 টু ক্যাপিটাল এইচ, সেই ক্যাপিটাল এইচ এর ভ্যালুটা আমাদের ভি স্কোয়ার বাই জি ইন্টু ল্যামডা মাইনাস 1 প্লাস ল্যামডা আসবে। তো এবারে এই ল্যামডাটার কথা যদি বলা হয় তোমাদের, এই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এই কনস্ট্যান্টটা তোমাদের ওই ইন্টিগ্রেশন করার ফলেই আসবে ওখানে, সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাই আমরা আসলে নেবো আর কি এখানে। তো ইন জেনারেল আমাদের এখানে আরেকটা জিনিস বলা আছে, আমি কোশ্চেনটা পুরোটা কমপ্লিট করিনি, জাস্ট আমি এমসিকিউ জাস্ট অপশন গুলো হবে বলে দিয়ে দিয়েছি। ল্যামডা সম্পর্কে বলা আছে তোমাদের, যে পার্টিকেল অফ মাস এম ইজ প্রজেক্টেড ইন এ মিডিয়াম হুইচ রেজিস্ট্যান্স ইজ এমকে টাইমস অফ দ্য ভেলোসিটি, দেন দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল ইজ, কোনটা হবে, হোয়ার ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। দেখো এখানে কোথাও ক্যাপিটাল ভি সম্পর্কে বলা নেই, আমরা কিন্তু এই যে ভি গুলো ইউজ করছি সেটা ক্যাপিটাল ভি, তো এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো শুরুতে যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি স্মল ভি, বা শুরুতে যদি ইনিশিয়াল ভেলোসিটি আমরা স্মল ইউ দিয়ে স্টার্ট করি, টার্মিনাল অর্থাৎ ফাইনাল যে ভেলোসিটি সেটা হচ্ছে ক্যাপিটাল ভি, এবং ল্যামডা ভিটা বলে দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি। এখানে এখানে ল্যামডাটা তাহলে সেই জায়গা থেকে আসছে, তো ইন্টিগ্রেশন করার ফলে যে কনস্ট্যান্ট আসবে সেগুলো বসিয়ে টসিয়ে করলে পরে আমাদের চলে আসবে। তাহলে এখানে কি বলা আছে, এখানে শেষে বা এখানে জুড়ে দিতে হবে কোথাও, হোয়ার ক্যাপিটাল ভি ইজ দা ফাইনাল বা টার্মিনাল ভেলোসিটি and lambda v is the initial velocity, এটা। তো এই এত বড় বড় রেজাল্ট, এগুলো সবই হচ্ছে আমাদের রেজিস্টিং মিডিয়াম থেকে। তো দুটো প্রবলেম আমি দিয়ে রাখলাম রেজিস্টিং মিডিয়ামের উপর, যা যা বাদ দিয়েছিলাম তার উপরে আমরা সব যোগ করে দিচ্ছি এবার।
এবারে শুধু সাজিয়ে নেবে খাতাটা যে আমরা ডায়নামিক্সের কোন কোন পার্ট গুলো করবো বা কোন কোন অঙ্কগুলো করব। আচ্ছা, এরপর নেক্সট 3 নম্বর যেটা কোশ্চেন দিচ্ছি, এটা অলরেডি তোমাদের বইতে আছে বা করেছো হয়তো, যে a particle describes an equiangular spiral r equal to a into e to the power theta such that its acceleration has no radial component, তার মানে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাসিলারেশনটা জিরো, রেডিয়াল কম্পোনেন্ট, ঠিক আছে, নো রেডিয়াল কম্পোনেন্ট। দেন which is not true, option A, the angular velocity of the particle is constant, option B, linear velocity v is a function of r alone, যা লাইটটা কমে গেল, কারেন্টটা চলে গেল। অপশন সি, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন। হ্যাঁ, কিছু বলছো? Sir, function of r along ki alone? Alone. Only the function of r. Cross radial acceleration increases with theta. And finally, linear velocity increases with r. ভালো করে খেয়াল করতে হবে which is not true, কোনটা ঠিক না। তো আমাদের path of the particle টা r equal to e to the power a theta দেওয়া আছে। Acceleration has no radial component, তো রেডিয়াল কম্পোনেন্টটা জিরো, তো রেডিয়াল অ্যাসিলারেশনটা জিরো, ঠিক আছে। তো রেডিয়াল অ্যাসিলারেশনের আমাদের এক্সপ্রেশন আমরা জানি, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশনেরও এক্সপ্রেশন আমরা জানি। রেডিয়ালের কি হয় না d2r বাই dt2 মাইনাস r ইন্টু d থিটা বাই dt তার হোল স্কোয়ার, সেটা আমাদের জিরো। তো এখানে r ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা দেওয়া আছে, এটা বইয়েরও প্রবলেম হতে পারে, বইতেও থাকতে পারে। তো এখান থেকে আমি dr বাই dt a ইন্টু e টু দি পাওয়ার থিটা d থিটা বাই dt এটা ক্যালকুলেট করতে পারি। এছাড়াও d2r বাই dt2 ও ক্যালকুলেট করতে পারি। আমরা দেখে নিচ্ছি বইটা, তোমরা একটু দেখো যে কি হতে পারে। তো r ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার থিটা, a into e to the power theta, so that it transverse velocity varies as the distance from the pole. Transverse velocity মানে ক্রস রেডিয়াল ভেলোসিটি আমাদের কি হয় না, আমাদের ভ্যারি করে পোল থেকে যে ডিসটেন্স অর্থাৎ r এর সাথে, ঠিক আছে, সেটা হচ্ছে কারেক্ট হয়। তো এখানে যেটা দেওয়া আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দা পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে d থিটা বাই dt, d থিটা বাই dt টা কনস্ট্যান্ট হবে, এটা দেখাতে বলেছে। আর একটা কাজ করি, আমাদের যে রেডিয়াল যে অ্যাসিলারেশন তার যে ফর্মুলা সেটা হচ্ছে d2r বাই dt2 মাইনাস r d থিটা বাই dt তার হোল স্কয়ার, এটা। তো এটা আমাদের জিরো দেওয়া আছে, তো এটা জিরো দেওয়া আছে মানে আমরা বলতে পারি যে d2r বাই dt2 সেটা কি হবে না r ইন্টু d থিটা বাই dt এর হোল স্কয়ারের সাথে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, r ইন্টু d থিটা বাই dt এর হোল স্কয়ারের সাথে ইকুয়াল হয়ে যাবে।
তো এখানটা যদি আমরা ডেরিভেটিভ করি একবার d2r/dt2 যদি ক্যালকুলেট করি, অর্থাৎ এটাকে u ইন্টু ভি আকারে যদি ডেরিভেটিভটা করি, তাহলে কি পাবো আমরা? a ইন্টু ই টু দি পাওয়ার থিটা থাকলো, তার ডেরিভেটিভ আবার ই টু দি পাওয়ার থিটা, মানে থিটা ডেরিভেটিভ d থিটা বাই dt, তাহলে d থিটা বাই dt এর হোল স্কয়ার পাচ্ছি, প্লাস আমাদের a ইন্টু ই টু দি পাওয়ার থিটা d থিটা বাই dt এর ডেরিভেটিভ d2 থিটা বাই dt2 ইকুয়াল টু r ইন্টু d থিটা বাই dt এর হোল স্কয়ার। এবার দেখো, আমাদের যেটা দেয়া ছিল r ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে এটাও আমাদের r, তাহলে r ইন্টু ই টু দি পাওয়ার থিটা, এটা আমাদের r, তাহলে r ইন্টু d থিটা বাই dt এর হোল স্কয়ার, এর পাশেও আছে r ইন্টু dt বাই d থিটার হোল স্কয়ার। তাহলে আমাদের ওই অংশটা বাদ চলে যাচ্ছে, তো বাদ গেলে পরে আমরা কি পাচ্ছি না, বাদ যাওয়ার ফলে আমরা যেটা পাচ্ছি এই অংশটা, অর্থাৎ a ইন্টু ই টু দি পাওয়ার থিটা d2 থিটা বাই dt2 দিস ইকুয়াল টু 0। তো এটা 0 পাওয়া মানে d2 থিটা বাই dt2 সমান 0, তার মানে ddt অফ d থিটা বাই dt ইকুয়াল টু 0। তো d থিটা বাই dt কনস্ট্যান্ট, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন ইনক্রিজ উইথ থিটা, তো ক্রস রেডিয়াল অ্যাসিলারেশনটা ক্যালকুলেট করে দেখতে হবে। ক্রস রেডিয়াল অ্যাসিলারেশনটা আমাদের কি হয় না 1/r ddt অফ r স্কয়ার d থিটা বাই dt, এটা হচ্ছে আমাদের ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করে বসিয়ে দেই, তো সেটা দেখা যাবে যে আমাদের কি চেয়েছে, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন ইনক্রিজ উইথ থিটা কিনা এটা আমাদের দেখতে হবে। আর হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজ উইথ আর, লিনিয়ার ভেলোসিটি অর্থাৎ dr বাই dt, তো dr বাই dt আমি পুছে দিলাম কি ছিল কে জানে, আমাদের ছিল r ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার থিটা, তো dr বাই dt সেটা হচ্ছে a ইনটু ই টু দি পাওয়ার থিটা d থিটা বাই dt। তো এখানে তো r এর কোনো, এখানে পাচ্ছি কি r ইনটু d থিটা বাই dt। তো আমাদের আর এর সাথে রিলেশনশিপ আছে কার না, dr বাই dt আর এর সাথে রিলেশনশিপ আছে। তো লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজ উইথ আর বাড়লে আমাদের dr বাই dt ও বাড়বে, তাহলে এটাও আমাদের ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে। এবারে দেখো, লিনিয়ার ভেলোসিটি ভি ইজ এ ফাংশন অফ আর অ্যালোন। দেখো লিনিয়ার ভেলোসিটি dr বাই dt, তো সেটা আমাদের কি হচ্ছে না r ইনটু d থিটা বাই dt, শুধু যে r এর ফাংশন তা কিন্তু নয়, ঠিক আছে। আর ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন থিটার উপর নির্ভর করবে, এখানে d থিটা বাই dt আছে, ভ্যালুটা বসিয়ে দিলে থিটা দিয়ে থাকবে, তো সেই জন্য আমার মনে হচ্ছে এটা ভুল হতে পারে। এখন তো কি হওয়া উচিত তোমাদের মতে? আমি কোশ্চেনটা দিয়েছি, অবশ্যই ভুল ভ্রান্তি থাকলে তোমরা দেখে বলবে, ঠিক আছে, পরে হলেও বলবে। আচ্ছা, তো সেম টাইপের আরেকটা প্রবলেম বলছি এখানে। আরে কেউ কি ডায়নামিক্স পড়োনি? কিচ্ছু প্রবলেম নেই। A particle describes a curve, r equal to a into e to the power theta with constant angular velocity. With constant angular velocity, then the transverse acceleration, ব্র্যাকেটে p নিয়ে নিলাম, is অপশন এ p varies 1/r, অপশন বি p varies r, অপশন সি p varies 1/r স্কয়ার, অপশন ডি নান। তো এটা আমাদের একটা প্রুফ আছে যে পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ r equal to a into e to the power theta with constant angular velocity, মানে d theta by d theta constant, then the transverse acceleration, সেটা কি হবে না, সেটা আমাদের যে পোল থেকে যে ডিসটেন্স হয় তার সাথে ভ্যারি করে, পোল থেকে ডিসটেন্স মানে এখানে r এর সাথে ভ্যারি করে, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের p varies r হওয়া উচিত। তো আর একটা সিমিলার প্রবলেমের কথা বলি, কোথায় রাখলাম, প্রচুর প্রবলেম আছে, প্রবলেমের শেষ নেই, মানে কোন একটা জিনিস শেষ হয়ে গেছে বলে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার।
যা কোশ্চেনটা করে গেল। খুঁজে পাচ্ছি না। আর স্কোয়ার ইকুয়াল টু, একটা ছিল আর ইকুয়াল টু এস এক্স স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমাদের এই জিনিসটা আর কি, মানে আর ইকুয়াল টু আমি পেয়ে যাবো আশা করি এস এক্স স্কোয়ার থিটা বাই টু, এবং বলা হচ্ছিল সম্ভবত যে রেডিয়াল অ্যাসিলারেশন ইজ কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই ডি টু আর বাই ডিটি টু ইকুয়াল টু কি হবে, এই ধরনের একটা কোশ্চেন ছিল। এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলেই বলছি। আচ্ছা, এবারে আসছি ঠিক একই প্রবলেম, একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। বলা হলো যে পার্টিকেল describes a curve r equal to a into e to the power k theta under a central force towards the pole অর্থাৎ attractive force towards the pole, then the law of force P, is option A 1 by r, p varieties 1 by r, p varieties r, p varieties 1 by r square and none, এইভাবে দিলাম। তো এটাও তোমরা দেখতে পারো যে ল অফ ফোর্সটা আমাদের কি হবে, এটাও সম্ভবত কারেক্ট অ্যান্সার আমাদের অপশন এ আসবে। আচ্ছা, আর একটা প্রবলেম তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম যে একটা স্মল স্ফিয়ার, কিছু বলছো? হ্যালো স্যার, বলো। বলছি স্যার ওই দত্তজানার বইয়ের এই 81 নম্বর পেজের একটু 3-এর দাগের অঙ্কটা দেখুন। আমার কাছে তো পুরানো বইটি আছে, সব পেজও আছে কিনা আমি জানি না, দেখছি। 81 নম্বর পেজ, ও এক্সারসাইজ। হ্যাঁ, আচ্ছা বলো। 3 তিন মানে ওই প্রজেক্টাইল হুইচ মাস 800 IBS, ওটা পাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে ওটা? ওটা করছো নাকি? হ্যাঁ, ওইটা কোন সূত্রটা দিয়ে করব? এটা করতে গেছে প্রজেক্টাইল হুইচ মাস ইজ 800 ফুট পাউন্ড, ঠিক আছে দেখছি দাঁড়াও। ইজ ফায়ার্ড ফ্রম এ 43 টন গান if the muzzle velocity be 1720 feet per second, how far will the gun recoil up a slope rising 1 in 280? The friction amount to 20 foot watt per ton। বাপরে বাপ, এটা বিরাট প্রবলেম। এই কি ছোট হবে, ছোট করে আসবে? ওটা তোমার হচ্ছে ওই বইতেই দেখবে 73 পেজে ওই যে 3.5 এর যে আর্টিকেল আছে না, মোশন অফ এ শট অ্যান্ড এ গান, ওইখান থেকে করতে হবে তোমার mv ইকুয়াল টু mu, অর্থাৎ তোমার মোশন গানের যে মাস এবং তোমার আরেকটা কি আছে জানো, কি বললাম গানের সাথে তোমার হচ্ছে প্রজেক্টাইল হুইচ মাস ইজ, দেখতে হবে, করে দেখতে হবে, আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি বললে যখন আমি নিশ্চয়ই দেখবো, বা সবাই শুনছে। 81 পেজে 3 একটা। আর বলো। এইটা স্যার আপনি স্যার দাগ দিয়ে দিয়েছিলেন না এটা? আমি 3 দাগ দিয়েছি, আমার বইতে তো দাগ নেই, এটা দাগ ছিল যখন আপনি প্রথমবারে করেছিলেন আর কি। ও কি জানি, আমার বইটাতে দাগ নেই দেখছি। তাহলে অন্য কোনো থেকে দিলাম নাকি কে জানে। যাক, অনেক বড় হবে ওটা, তবুও আমি একবার দেখবো। আর কে কি বলছো বলো। স্যার বলছি আমাদের কাছে তো দত্তজানার বইটা নেই, ওর যে প্রবলেম গুলো দিচ্ছেন ওগুলো সব ছবিগুলো পাঠিয়ে দিলে ভালো হতো। ছবি কি দেইনি তোমাদের এর আগে যেগুলো দিয়েছি?
এর আগে সেই আপনি কটা পেজে দিয়েছিলেন না ফার্স্ট যে পিডিএফটা, ওটার তো কোনো ছবি নেই দত্ত জানা। যত জানা নেই। না। আচ্ছা আমি দেখে নেবো, যদি না থাকে আমাকে তো দিতেই হবে, আমি তো এইবারে দেবই। সব কমপ্লিট করছি মানে দেবো, অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে, এবার একটা প্রবলেম আসছি দেখো। আসলে প্রচুর প্রবলেম, সবগুলোকেই এক জায়গায় সাজিয়ে নেওয়া যায়, কিন্তু সময়ের অভাবে। আমি এই যে এটা বলছি, এটা খুঁজে পেয়েছো কেউ? এরকম একটা প্রবলেম দেওয়া ছিল, আগেও দিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি স্যার। স্যার, পেয়েছি। কি বলা আছে এটা? বলা আছে পার্টিকেল ডিসক্রাইব এ প্যারাবোলা আর ইকুয়াল টু এ sec স্কয়ার থিটা বাই 2 such that cos radial velocity is constant, then find the value of হ্যাঁ, d2r by ওটা কি হবে? constant হবে। কনস্ট্যান্ট। তুমি আগেটা কনস্ট্যান্ট বলে না, জিরো হবে। ক্রস রেডিয়ালটা কোনটা? কনস্ট্যান্ট। cos আচ্ছা radial cos radial velocity টা constant, অ্যানসারটা কনস্ট্যান্ট। তাহলে d2r/dt2 টাও বের করতে হবে। ঠিক আছে, ওটাই বলছিলাম আর কি। আমি ভুলে গেছি, মনে পড়ছে ওগুলো দিয়ে ওরকম টাইপের প্রবলেম একটা আছে, তাই বললাম। আচ্ছা দাঁড়াও, আরো দিচ্ছি, আরো আছে। আচ্ছা তোমাদের একটা জিনিস বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, সেটা হচ্ছে ড্যাম্পড ফোর্স অসিলেশন আর একটা ড্যাম্প ফোর্স অসিলেশন। এই দুটো জিনিসের উপর একটা প্রবলেম ছিল। हेलो सर। বলো। স্যার আপনি যে কোশ্চেনটা বললেন না আর ইকুয়ালস টু এ সেক স্কোয়ার থিটা বাই 2, ওটা হুম পেয়েছি। বলবো হুম কোশ্চেনটা? ওই তো বললো তো, যে ক্রস রেডিয়ালটা কনস্ট্যান্ট হলে পারে d2r/dt2 এর ভ্যালুটা কি হবে? হ্যাঁ স্যার, এটাই ছিল। ওটা কনস্ট্যান্ট আসছে। আচ্ছা হ্যাঁ এবারে স্যার। দেখো, আহ, এরকম একটা প্রবলেম নিলাম আমরা, যে particle coming rest from infinity will reach the surface of earth surface করে দাও, earth surface, reach the earth surface with a velocity। অপশন এ √gr, √2gr, 3gr, কি হবে? বলো। দেখি বলার চেষ্টা করো। বলো কি বললে, বলো। শুনতেই পাচ্ছি না, কে কি বলছো? দেখো ভেলোসিটি অ্যাকচুয়ালি আমাদের আমার ঠিক খেয়াল নেই, তবে অনেক সময় কি হয়, আমরা এটা ভুল কি ঠিক আমি জানি না, আমরা এসকেপ ভেলোসিটিটা জানি। এসকেপ ভেলোসিটি হচ্ছে ভিই ইকুয়ালস টু হচ্ছে 2gr, √2gr হয়, কিন্তু এখানে সেটা বলা নেই। এখানে বলা আছে যে পার্টিকেলটা ইনফিনিটি থেকে আর্থে আসছে, তো ইনফিনিটি থেকে আর্থে এলে পারে যে ভেলোসিটিতে আসবে সেই ভেলোসিটিটা কত হবে। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। আমাদের আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম সম্ভবত, হ্যাঁ সেম হয় কি, মানে √2gr কি হয়? সেটাই আমি জানতে, সেটাই তো কোশ্চেন, যে √2gr হয় কিনা। কারণ আমরা যখন আর্থ থেকে অন্য জায়গায় পাঠাচ্ছি, আর্থের যে সারফেস থেকে বেরিয়ে যাচ্ছে,
হ্যাঁ, তখন হচ্ছে √2gr হয়, সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। বাট যখন ইনফিনিটি থেকে তোমার আর্থে আসছে তখন কি হবে, ঠিক আছে? ইন জেনারেল ভেলোসিটি ফ্রম ইনফিনিটি আমরা কি করি না, ভেলোসিটি ফ্রম ইনফিনিটিতে ভি ইনফিনিটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের কি আসে না, আমাদের আর্থের রেডিয়াসে আসছে, তো তো আমরা জেনারেলি এটা 2μ/r হয় আর কি, 2μ/r হয়, 2μ/r হয় এটা। তো ভেলোসিটি স্কোয়ারটা এটা হয়, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কি আসবে সেটাই ভাবনায় আসছে আর কি, যে ভেলোসিটি ফ্রম ইনফিনিটিটা তাহলে আমাদের কি এসে হাজির হবে। এটা আমরা ফর্মুলাটা জানি। আর একটা ম্যাটার এখানে ভাবতে পারি যে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি বলবো? হ্যাঁ বলো। এটা আমার মনে আছে ফিজিক্স আমরা করেছিলাম, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা সারফেসে হয় আর ওটা যেটা ইনফিনিটি ছিল, এই দুটো সমান হয়। যেহেতু ওই হুম, ইনফিনিটি ওটা 0 হয়, তাহলে ওখান থেকে সমান করে ওখান থেকে বের করতে হতো। তো কত আসবে? সেম আসবে অ্যান্সারটা, আমার ওই জন্য মনে ছিল √2gr। √2gr, হ্যাঁ, √2gr তো আসে, আমি এটাই বলতে চাইছি আর কি, এটা ঠিক কিনা আমারও খেয়াল নেই ঠিক, আমারও মনে হচ্ছে 2gr হবে। √2gr অ্যাকচুয়ালি এসকেপ ভেলোসিটি √2gr হয়, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যখন কোনো পার্টিকেল আমার ইনফিনিটি থেকে এতে আসছে তখন ভাইস ভার্সা একই ভেলোসিটি হয় কিনা সেটা আমার জানা নেই, আমি তাই খুঁজছিলাম আর কি, ওই জন্য কোশ্চেনটা দিলাম। তবু তোমরা দেখবে মোস্ট প্রবাবলি অপশন বি হবে। বলে রাখলাম আর কি। এবার দেখি দাঁড়াও বংশী বইটাতে কি দিয়েছে, এই ধরনের কিছু কোশ্চেন আছে কিনা। দাঁড়াও, তার আগে আমার যা যা আর একটু বলার বলে নেই বা লিখে দেই, তারপর আমরা বংশী বইটা ধরবো। আচ্ছা, হ্যাঁ, এরপর বলা হচ্ছে যে যদি কোনো ইলিপ্টিক পাথে কোনো পার্টিকেল ঘোরে তাহলে সেক্ষেত্রে ল অফ ফোর্স কি হবে, ঠিক আছে? A particle describes an ellipse under a force which is always directed towards the center of the ellipse. The law of force is: a particle describes an ellipse under a force which is always directed towards the center of the ellipse. Center of the ellipse. The law of force is: option A বলা হচ্ছে varies 1 by distance from the center, option B varies 1 by distance from the center তার whole square, option C varies distance from the center, and option D none. দেখো, পাথটা হচ্ছে আমাদের ইলিপ্টিক পাথ, পাথটা আমাদের ইলিপ্টিক পাথ। তো ইলিপ্টিক পাথে যদি আমাদের মুভ করে তখন সেক্ষেত্রে আমাদের ল অফ ফোর্সটা কি হবে। সার্কুলার অরবিটের ক্ষেত্রে কি হয়, আমাদের প্যারাবোলিক অরবিটের ক্ষেত্রে কি হয়, বা ইলিপ্টিক অরবিটের ক্ষেত্রে কি হয়, আমাদের সেইগুলো অ্যাট এ গ্ল্যান্স আমি মনে রাখার কথা তোমাদেরকে বলেছিলাম। অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ভাবো যে আমাদের আর্থকে ফোকাসে রেখে আমাদের কি করছে না, আমাদের সানকে ফোকাসে রেখে আমাদের আর্থ কি করছে না, মুভ করছে। তো সেই মুভমেন্টটা হয় কি না একটা ইলিপ্টিক পাথ বরাবর, এবং এক্ষেত্রে আমাদের কেপলারস ল কিন্তু ফলো করে, বা আমাদের এখানে যে গ্র্যাভিটেশনাল না, ওটাকে কি বলা হয়, প্ল্যানেটরি মোশনের যে কনসেপ্ট বা প্ল্যানেটরি মোশনের আন্ডারে তো পড়ছে এটা,
তো সেক্ষেত্রে আমাদের কি হয়, ইনভার্স স্কোয়ারস ল, ইনভার্স স্কোয়ার লটাকে মেনটেন করে। তাহলে সেটাও যদি ভাবি ইনভার্স স্কোয়ার 1 বাই আর স্কোয়ার, তাহলে 1 বাই আর স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে এক্ষেত্রে কি হবে না, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টারের হোল স্কোয়ারের সাথে, মানে 1 বাই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টারের হোল স্কোয়ারের সাথে ভ্যারি করবে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এত বড় কোশ্চেনের কোনো গুরুত্বই নেই, শুধুমাত্র আমাদের একটা জিনিসই জানতে হচ্ছে যে যেহেতু ইলেকট্রিক পাথ এবং ইলেকট্রিক পাথের ক্ষেত্রে এবং অ্যাট্রাকশন রয়েছে, অ্যাট্রাকটিভ ফোর্স যেহেতু বলা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ল অফ ফোর্স বলতে অ্যাসিলারেশনটা কি হবে না, 1 বাই ডিস্টেন্স স্কোয়ারের সাথে ভ্যারি করবে, অর্থাৎ 1 বাই আর স্কোয়ারের সাথে ভ্যারি করবে। বা তোমরা যদি সেন্ট্রাল অরবিটের যে চ্যাপ্টার রয়েছে সেখানেও যদি দেখো, দেখবে প্যারাবোলিক পাথে ঘুরলে কি হয়, ইলেকট্রিক পাথে কি হয়, সার্কুলার পাথে কি হয়, সেখানেও ক্যালকুলেশন করে তোমাদের দেওয়া আছে। এটা একটা গেল। নেক্সট আর দুটো জিনিস আছে, একটু লিখে নিই, তারপর আমরা বংশী বইটাতে দেখি কি কি প্রবলেম দিয়েছে। বলছে সিম্পল হারমোনিক মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম, রেজিস RESISTING, রেজিস্টিং মিডিয়াম। Simple harmonic motion in a resisting medium is option A, forced oscillation, option B, damped oscillation, option C, damped forced oscillation, আর একটা হচ্ছে নট অ্যান অসিলেটরি মোশন। শেষেরটা তো হবেই না, কারণ সিম্পল হারমোনিক মোশন হচ্ছে অসিলেটরি মোশন মেনটেন করে সবসময়, তো নট কেসটা হবে না। আচ্ছা আমি আর একটা লিখে দিই, তারপর আসছি অ্যান্সার আলোচনা, দুটোরই আলোচনা করব। যে ইউনিট অফ ইম্পালস, unit of impulse is option A, same as that of a linear momentum, option B, same as that of angular momentum, option C, same as that of energy, same as that of power। এই দুটো জিনিস একটু দেখো বা বলো। আমাদের সিম্পল হারমোনিক মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, সেকেন্ডটা এ আনসার হবে। সেম অ্যাজ দ্যাট অফ Same as the- হ্যাঁ। ফার্স্টেরটা বলো। দেখো ডি হবে। ডি কেন, রেজিস্টিং মিডিয়ামে কি অসুবিধা হবে না, বাধা দেবে বলে? ডি বললে না বি বললে? ডি স্যার। ডি, বি হবে স্যার, বি। আমি তো বুঝতে পারছি না, কেউ বলছে বি না ডি, কোনটা? দেখো তোমাদের যা তত্ত্ব জানা বই আছে ঠিক আছে, ইন জেনারেল আমাদের ওখানে দেখবে বইতে, মানে আমাদের 100 কত এটা সিম্পল হারমোনিক মোশনের যে চ্যাপ্টার রয়েছে 140 41 বা 42 পেজ থেকে শুরু হচ্ছে, ওখানে দুটো জিনিস আছে, ড্যাম্পড হারমোনিক মোশন এবং তারপর আছে দেখবে ফোর্স অসিলেশন এবং তারপরে আছে ড্যাম্পড ফোর্স অসিলেশন। ঠিক আছে, তো এখানে আমাদের দুটো জিনিস যদি পড়ি তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। আমি জানি না অ্যান্সার কি হবে পরের কথা। বলা হচ্ছে a particle is moving in a straight line with an acceleration n square into distance towards a fixed point in the line
in a medium which offers a resistance proportional to the velocity, তাহলে রেজিস্ট্যান্সটা আছে। এবং এটা কি হচ্ছে না, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেই হচ্ছে, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আছে, সেটাকে আমরা কি বলি না, ড্যাম্প ফোর্স অসিলেশন। ঠিক আছে, যখন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স থাকবে বা ইন রেজিস্টিং মিডিয়ামে যখন আমাদের সিম্পল হারমোনিক মোশন হবে, তখন কিন্তু আমাদের ড্যাম্পড ফোর্স অসিলেশন হবে। ঠিক আছে, ড্যাম্পড অসিলেশন হবে না বা ফোর্স অসিলেশন শুধু হবে না। ঠিক আছে, ড্যাম্পড ফোর্স অসিলেশন তোমরা ওটা পাবে পেজ নম্বর 152 তে। এবারে যদি তোমাদের মনে হয় যে না আমি ভুল বলতে পারি বা ভুল বলছি, তাহলে তোমরা তার সাপোর্টিং অ্যান্সার বা সাপোর্টিং রেজাল্ট আমাকে পাঠাও। ড্যাম্প ফোর্স हेलो सर। বলো। सर बंसीधर का न्यू बुक जो है उसमें बोल रहा है डैम्प ऑसिलेशन। ড্যাম্প বলেছে, यस सर। কিন্তু ড্যাম্প ফোর্স হবে, টেক্সট বই তো বলছে ড্যাম্প ফোর্স। ঠিক আছে, দেখি আমি ওকে বলবো আবার, অনেক তো ভুল আছে দেখলাম, আমি অনেকগুলো পাঠিয়েছিলাম ওকে, কনসাল্ট করলাম, বলছে ভুল আছে। যেমন আমি রিয়েল অ্যানালিসিস এর কিছু প্রবলেম পাঠিয়েছিলাম, দেখাচ্ছিলাম যে বইয়ের এগুলো কি আছে, দেখা যাচ্ছে যে ভুল আছে। আচ্ছা, কত পাতায় বংশীর বইটা? 651 क्वेश्चन नंबर 15। কি কজ কিছু দিয়েছে? কি বললে কোশ্চেন নাম্বার? 15 15 15। Simple harmonic motion in a resisting medium is forced oscillation, damped oscillation, damped force oscillation এবং not a oscillatory motion। 15। দেখো এখানে যেটা বলেছে, মানে এক্সপ্লেনেশন যেটা দিয়েছে, দেখো বলছে যে ড্যাম্পড অসিলেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট। ঠিক আছে, ড্যাম্পড অসিলেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি। আচ্ছা, আমরা যেটা বইতে বুকতে আমাদের যেটা এমনি টেক্সট বই আছে তাতে কি বলা আছে দেখো, যে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি and simultaneously acted on the periodic disturbance। ও পিরিয়ডিক ডিস্টারবেন্স বলেনি না, ড্যাম্প, দাঁড়াও আরো একটু ক্লিয়ার হয়ে যায়, দাঁড়াও টেক্সট বইটা দেখে নিই। ফোর্সড শুধু ড্যাম্প বলেছে, ফোর্সড ড্যাম্প ফোর্স অসিলেশন, ড্যাম্প তো শুধু নেই, ড্যাম্প অসিলেশন তো শুধু নেই, কি জানি, আমি তো এখানে যেটা দেখতে পাচ্ছি তাতে ড্যাম্প ফোর্স অসিলেশনই হচ্ছে। বুঝলে, যে ভেলোসিটির সাথে যদি আমাদের দেখা যায় যে প্রপোর্শনাল হয় রেজিস্ট্যান্সটা, তখন সেক্ষেত্রে ড্যাম্প ফোর্স অসিলেশন হয়। 152 পেজে আছে। ঠিক আছে, তাহলে ওটা থাক, কোশ্চেন মার্ক থাক, আরো একটু দেখি অন্যান্য বইতে কি আছে, তারপর বলবো। ঠিক আছে, আচ্ছা। অনেক তো দেখছি এই বই, আমি যেগুলো লিখলাম তার মধ্যে এখানে অনেক আছে, অনেক আছে। আচ্ছা, ইউনিট অফ ইম্পালস, ওটা কি বললে? ওটাও তো বইয়ে আছে দেখছি এখানে, ওটাও এখানে দিয়েছে। চেঞ্জ অফ, অ্যাকচুয়ালি ইউনিট অফ ইম্পালস মানে আই, তো আই ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ। এমভি মাইনাস এমইউ মানে হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টামের যে চেঞ্জ, তো সেম অ্যাজ দ্যাট অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, তো এটা একটু দেখবে, আমার একটু সন্দেহ আছে ড্যাম্প অসিলেশন হওয়ার পিছনে, কারণ রেজিস্টিং মিডিয়ামের ক্ষেত্রে তার মানে রেজিস্ট্যান্সটা আমরা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল পাচ্ছি, সেটা পাই ড্যাম্প ফোর্স অসিলেশন। জানাকর মন্ডলেও স্যার দিয়েছি এটা। ড্যাম্প দিয়েছে, হ্যাঁ স্যার। কিন্তু দেখো ওই 152 পেজে আমি যেটা বলছি দত্তজানার বইতে, ওখানে থিওরিতে বলা আছে, ড্যাম্প ফোর্স অসিলেশনে বলা আছে। এবারে এখানে শুধু সিম্পল হারমোনিক মোশন, তো পিরিয়ডিক ডিস্টারবেন্স কথাটা যদিও বা যোগ করেন জানাকর মন্ডলের এমসিকিউতে, নাকি মানে বইটাতে এমসিকিউ হ্যাঁ স্যার, বইটাতে এমসিকিউ বইটাতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যাম্পড অসিলেশন, রেজিস্টিং মিডিয়াম। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, মানে যখন আমরা রেজিস্ট্যান্সটা পাচ্ছি কোনো ভেলোসিটির সাথে, সেটা ভ্যারি করুক আর যাই করুক, ড্যাম্প ফোর্সের ক্ষেত্রে কি হয়, ওখানে একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স থাকে, সেই কথাটা অবশ্যই এখানে উল্লেখ নেই। আবারও বলছি, ড্যাম্প ফোর্স অসিলেশনের ক্ষেত্রে একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স এর সাথে সাথে আছে, সেই টার্মটা অবশ্যই এখানে উল্লেখ নেই। সেই জন্য ড্যাম্প ফোর্স হওয়াটাও আমাদের অস্বাভাবিক লাগছে। তবে রেজিস্ট্যান্সটা যেহেতু ভেলোসিটির সাথে ভ্যারি করে, সেক্ষেত্রে ড্যাম্প অসিলেশন বলতে পারি। দুটো বই যখন দিয়েছে, আর এখানে টেক্সটে তো শুধু ওই আমাদের রেজিস্ট্যান্সটা বলা নেই, রেজিস্ট্যান্সের সাথে আমাদের আরেকটা টার্ম যোগ করা আছে, যেটা বলা হচ্ছে কিনা সাথে পিরিয়ডিক ডিস্টারবেন্স। সেই পিরিয়ডিক ডিস্টারবেন্স থাকলে ড্যাম্প ফোর্স বলবো, তাহলে এক্ষেত্রে পিরিয়ডিক ডিস্টারবেন্স যেহেতু কথাটা নেই, তাহলে ড্যাম্প অসিলেশন বলে দিচ্ছি। আমি তো বললাম যে আমরা কনক্লুশনে যেতে পারলেই যেটা ঠিক হবে সেটাকে বলে দেবো। ঠিক আছে, তো ডাইরেক্টলি ভেলোসিটির সাথে শুধু যদি আমাদের রেজিস্ট্যান্সটা থাকে সেখানে ড্যাম্প, আর ডাইরেক্টলি ভেলোসিটির সাথে রেজিস্ট্যান্সটা থাকলো, এবং এখানে এখানে আরেকটা কথা জুড়ে দিলাম, ধরো এটা দিলাম যে সিম্পল হারমোনিক মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম উইথ পিরিয়ডিক ডিস্টারবেন্স, তাহলে আরেকটা এমসিকিউ হয়ে গেল, উইথ পিরিয়ডিক ডিস্টারবেন্স, তখন আমাদের কিন্তু ড্যাম্প ফোর্স অসিলেশন হবে। যাই হোক, আরেকটা নতুন প্রবলেম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে তোমরা একটু যদি বংশীর বইটা থাকে দেখবে, আমি তো কিছু এমসিকিউ তোমাদের ওই বই থেকে দিয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ যা আলোচনা করেছি সবই আবার দেখছি এখানে আছে। আমি এখন বইটা খুললাম, সবগুলোই আছে। ঠিক আছে, ইউনিট অফ ইম্পালসও দেখছি আছে, আমি যে বড় প্রবলেমটা যেটা তুলেছিলাম ডিভাইটি, সেটাও দেখছি আছে, আর ইকাল টু এ টু দি পাওয়ার থিটা কোনটা ট্রু নয় সেটাও আছে। মানে আমি কোশ্চেন পেপার থেকে দিয়েছিলাম, আমার কাছে যে কোশ্চেন পেপার আছে পিএসসি বিভিন্ন কোশ্চেন পেপার, আর সেই কোশ্চেন পেপার গুলো থেকেই দেখছি এখানে কোশ্চেন গুলো তোলা আছে। আমি তো বইটা ভালো করে খেয়াল করিনি, দেখলাম এখানে তোলা আছে। আর একটা জিনিস, এই বইতেই দেখবে তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার উপরে বেশ ভালো প্রবলেম দেওয়া আছে, সেগুলোকে একটু করে নেবে। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়ার উপরে দেখবে তোমরা কোনো থিন প্লেট বা সার্কুলার ল্যামিনা বা প্লেন ল্যামিনা, তার উপরে যে সমস্ত আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো ইউজ করে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস কি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেইগুলো এখানে সব পরপর করে দেওয়া আছে, ওইগুলো একটু তোমরা দেখে নেবে বা রেজাল্ট গুলো মনে রাখার চেষ্টা করবে। আর একটা ম্যাটার একটু বলে নিই, এখানে যেটা দেখলাম যে আমাদের এই ওয়ার্ক পাওয়ার এনার্জির ওপরে ভালো প্রবলেম দিয়েছে, আর এক্সট্রার মধ্যে বলছি আর কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি আমরা যেটা করিয়েছি তার থেকেও এক্সট্রা কিছু প্রবলেম, বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি, যে এত ইউনিট বা একটা পার্টিকেল রয়েছে যার মাসটা দেওয়া আছে ফুট পাউন্ডালে বা কিছু, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে যে রিলেটেড প্রবলেম কিছু দেওয়া আছে, ওগুলোও তোমরা দেখতে পারো এখানে। আচ্ছা, আর বাকি তো সব করে দিয়েছি। এরা আমাদের সেন্টার কি বলে ওটাকে, সিজি সেন্টার অফ গ্র্যাভিটির উপরে কোনো প্রবলেম এখানে দেয়নি, বা আমাদের স্টেবল আনস্টেবলের উপরে কোনো প্রবলেম দেয়নি, যদিও সিলেবাসে কি আছে আমি জানি না, তবুও আমি ওগুলোকে কাভার করে দিয়ে তোমাদের বলে দিয়েছি। এই হলো আমাদের পুরো টোটাল আমাদের যে ডাইনামিক্স পার্টটা সেটা। তাহলে ডাইনামিক্স পার্টের মধ্যে নতুন করে তোমরা ইনক্লুড করবে ফ্রিকশনের অংশ। ঠিক আছে, ফ্রিকশনের অংশ আবারও বলছি, ফ্রিকশনের অংশ বলতে সেই এফ ইকুয়াল টু মিউ আর, মিউ গ্রেটার দেন এফ বাই আর, মিউ লেস দেন এফ বাই আর, ওই যে অংশগুলো, ওই জায়গাগুলো একটু দেখবে, বা আমি যদি নতুন কোনো অঙ্ক যোগ করতে পারি আমি ওখান থেকে তৈরি করে তোমাদেরকে স্যার স্যার হ্যাঁ বলো। এখানে এখানে এক টাইপের প্রবলেম ছিল, এটা প্রবলেম করিনি আমরা। এ পয়েন্ট মুভস অ্যালং দ্য আর্ক অফ এ সাইক্লয়েড in a such way that the tangent at its rotate with a constant angular velocity, then the acceleration is, এটা বের করতে বলছে, অ্যাসেলারেশনটা বের করতে বলছে। আমাদের একটা ফাংশনটা কি, কার্ভটা কি, ইন্ট্রিনসিক কার্ভ, সাইক্লয়েড বলেছে, অফ এ সাইক্লয়েড। ইন্ট্রিনসিক কার্ভ, সাইক্লয়েড মানে তোমার ইন্ট্রিনসিক কার্ভ, এবং s ইকুয়াল টু 4a sin psi, এই টাইপের আর কি। কি চেয়েছে এটা বলতে বলছে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেন তাহলে অ্যাসেলারেশনটা কি হবে সেটা বের করতে। আচ্ছা, দেখে নিচ্ছি, ওটা আমাদের পোলারে থাকতে পারে। আরো একটা আছে আমাদের, ওটা কি কার্ভ বলো তো, যেটা লগ দিয়ে হাইপারবোলিক দিয়ে আমরা করি, ওটা কি কার্ভ হয়? ক্যাটিনারি না, ওটা ক্যাটিনারি হয়। আচ্ছা, হ্যাঁ তোমার আছে এ পার্টিকেল মুভস ইন এ সাচ দ্যাট, বা এটা আরেকটা সেম প্রবলেম আছে, ওটা প্যারাবোলা আছে, যে প্যারাবোলা
হুম, দেখছিলাম। সাইক্লয়েড বললে, আচ্ছা কোশ্চেনটা আরেকবার পড়ো তো, বলো তো যে A point হ্যাঁ, A point moves along the arc of a cycloid in such a way that the tangent at its rotate with a constant angular velocity. Then the acceleration is তারপর কয়েকটা অপশন। ও নতুনত্ব আছে একটু সাইক্লয়েডের ক্ষেত্রে। আমাদের সাইক্লয়েড আমরা s equals to 4a sin নিয়ে থাকি। তো এখানে আবার ওরকম একটা প্রবলেম আছে আবার সেম, যে পার্টিকেল মুভিং ইন এ প্যারাবোলা উইথ অ্যাঙ্গুলার কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট দ্য ফোকাস, এখানে তাই বলেছে। দেন ইটস নর্মাল অ্যাক্সেলারেশন বলেছে, এটা নর্মাল অ্যাক্সেলারেশন মানে ভি স্কয়ার বাই রো হয়। স্কয়ার বাই রো। ট্যানজেন্ট, আর তোমার যেটা প্রথমে যেটা বললে ওটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন। ঠিক আছে, ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন হচ্ছে ডিভি বাই ডিটি হয়, ডিভি বাই ডিটি, বা তোমার ওখান থেকে ভি ডিভিডিএস করা যায়। ট্যানজেনশিয়াল বলেছে তো, ট্যানজেনশিয়াল যেটাকে আমরা এফটি দিয়ে বলি আর কি, ডিভি বাই ডিটি, বা তোমার ভি ডিভিডিএস হয় এটা। ঠিক আছে, তো সাইক্লয়েডের ক্ষেত্রে তো বের করতে হবে 4a sin আছে, ভিটা দরকার, দেখতে হবে। তুমি তো প্রোগ্রামটা পাঠাও দেখি গ্রুপে, বা আমাকে পাঠাও তো দেখবো। আর ঠিক একই রকম প্যারাবোলার ক্ষেত্রে আছে, প্যারাবোলার ক্ষেত্রে তো তোমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্যারাবোলার ক্ষেত্রে বলছে পার্টিকেল মুভিং ইন এ প্যারাবোলা উইথ, হ্যাঁ সেম প্রবলেম আছে, উইথ ইউনিফর্ম কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট দ্য ফোকাস, মানে টু দ্য ফোকাস। তার ওটা বলছে নর্মাল অ্যাক্সেলারেশনটা বের করতে বলছে। ঠিক আছে, তুমি দুটো পাঠাও দেখছি। তাহলে দুটো প্রবলেম বললে তুমি, আর একটা তার আগে একটা বললে আর ইকুয়াল টু ট্যান থিটা, সবগুলোই পাঠাবে যেগুলো সব বলছো। ঠিক আছে, ওগুলো সব নতুন করে যোগ করেছে তাহলে তপতির 9, 10 না 11, 12 বইটাতে, 11, 12 হ্যাঁ 11, 12 এটা। নতুন করে যোগ করেছে ওগুলো, ভালো করেছে। ঠিক আছে, তবু আমি জাস্ট একবার আমাদের পোলারটা দেখে নিচ্ছি, কারণ আমি ওই যে তুমি বললে কার্ড নেই এ তো ওই মানে সাইক্লয়েডের কথা বললে, সাইক্লয়েড ওরিয়েন্টেড প্রবলেম আমাকে দেখতে হবে। তাহলে এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা, এগুলো তো ল অফ কোর্স আগে হয়েছে। এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা সাইক্লয়েড পার্টিকেল নেই, এই বইগুলোতে দেয়নি ওটা। ঠিক আছে, তুমি পাঠাও তাহলে আমি দেখবো। আর কার কি আছে শোনাও, যদি কিছু থাকে বলো। আর নেক্সট ডেটে কি শুরু হবে বলো, একটু বেরোতে হবে। আরে নেক্সট ডেটে কি করবে এরপর থেকে, কিছু তো বলো। স্যার প্রবাবিলিটি। না এটা হয়ে যাক, ওই আমাদের এলপিপিটাও তো হয়নি অনেকদিন। হ্যাঁ, অ্যালজেব্রা করেন না স্যার? অ্যালজেব্রাটা করানো ঠিক আছে, তাই অ্যালজেব্রা করাবো। তাই অ্যালজেব্রার কিটাতে শুরু করবো বলো? ক্লাসিক্যালটাই করেন। আস্তে আস্তে এক একজন বলো। ক্লাসিক্যাল, হ্যাঁ স্যার ক্লাসিক্যালটাই করান। তাহলে ক্লাসিক্যালের কোনটা, থিওরি অফ ইকুয়েশন ইনইকুয়ালিটিজ ওই পার্টটা, না কমপ্লেক্স থেকে? হ্যাঁ স্যার কমপ্লেক্স ইনইকুয়ালিটি ওই দিকটা। ঠিক আছে, তাই তাই তাই, তাহলে অ্যালজেব্রা পার্টটা হবে। আর পরীক্ষা দেবে কি বৃহস্পতিবার? ডায়নামিক্স, নাকি? বাট রিজিট যেটা হলো, রিজিট ডায়নামিক্স তো, হ্যাঁ রিজিটের পার্টটা নেবেন, এটুকু হলো। আর হ্যাঁ ঠিক আছে, সেটা নেবো। আর তুমি ওই এগুলো পাঠাও শুভজিৎ, তুমি ওই যে এগুলো যে 3টে প্রবলেম বললো, ওই 3টে প্রবলেম পাঠিয়ে দাও, আমি দেখছি। ঠিক আছে, প্রবলেম থাকলেও কিছু করার নেই, আবার আমরা যখন সময় দেবো হবে। হ্যাঁ বলো, কে কি বলছো? ডাইনামিক্স পুরোটা হবে না শুধু রিজিটের পার্টটা? না, ডাইনামিক্স পুরোটা বলতে আগে তো কয়েকটা দিয়েছি, সেন্ট্রাল অরবিট পর্যন্ত, সেন্ট্রাল অরবিট না, আমরা ওই কার্টেসিয়ান আর পোলার পর্যন্ত দিয়েছি, সেন্ট্রাল থেকে বাকিটা হবে, সেন্ট্রাল অরবিট থেকে বাকি রিজিট ভিজিট সব মিলিয়ে।
থাক না, কমপ্লিট করো না, দেখো না কটা পারো, বেশি তো দেবো না, 6-7টা 10টা প্রবলেম দেবো, আবার কি আছে। নেক্সট এক্সাম ডাইনামিক্স, আর নেক্সট ক্লাস অ্যালজেব্রা ইনইকুয়ালিটি। মানে ইনইকুয়ালিটিতেই পড়ে থাকো তার কোনো মানে নেই, আরো এগিয়ে যেতে পারে। তো এই থাকলো, আর কালকে দেখা যাক কালকে তোমাদের কি খবরাখবর হয়। এখন বৈঠকে বসছে তো, শুধু চা খাবে না কিছু আলোচনা করবে কে জানে, বোঝা যাবে কোন দিকে কি হবে। স্যার হ্যাঁ ডাইনামিক্সটা পুরোটাই পরীক্ষা? পুরো বলতে সেন্ট্রাল অরবিট থেকে বাকিটা আর কি। আচ্ছা হ্যাঁ বলছি কালকে যে বৈঠক আছে না শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা দপ্তর, তারপর তোমার হচ্ছে এসএসসি চেয়ারম্যান প্লাস মধ্যশিক্ষা পর্ষদের আলোচনা আছে। দেখা যাক কি খবরাখবর কি আসে, নোটিফিকেশন যদি খবর আসে তো খুবই ভালো, পুরানো গুলোকে ক্লিয়ার করবে কি নতুন নোটিফিকেশন দেবে, দেখা যাক কি করে। কালকের পর কিছু একটা তো পজিটিভ কিছু পাবো আশা করি, আশা তো করছি, কারণ এই জল ঘোলা অংশটাকে কাটাতে গেলে আবার নতুন নিয়োগের পথেই যাবে আশা করি, এছাড়া আর পথ নেই। ওকে, গুড নাইট সবাইকে।